হ্যালো গাইস, একবার ভেবে দেখুন তো, যদি আপনি ঘুম থেকে উঠে একটা সুপার পাওয়ার নিজের মধ্যে আবিষ্কার করেন, ব্যাপারটা কেমন হয়? তো আজকের গল্পটাতেও কিছুটা এমনই ঘটেছিল। কিন্তু এক্ষেত্রে আবার কয়েকজন মানুষ ভয়ঙ্কর অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তারা যখন চিকিৎসা করে ফিরে আসে, তখন এক একজন পেয়ে যায় এক এক রকম শক্তি। চলুন দেখে আসা যাক তারপর কি হয়েছিল। তো গল্পের শুরুতে আমরা একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই, যার ভেতরে একজন রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা রাস্তাতেই মারা যায়। সে ছিল একজন যুবক ছেলে, যে কিনা মারা যাওয়ার সময় অর্গানগুলি ডোনেট করার জন্য একটা ফর্মে সইও করেছিল। অর্থাৎ তার সকল অঙ্গ প্রত্যঙ্গ কোনো অসুস্থ মানুষের সাহায্যের জন্য ব্যবহার করা হবে। তো এখন দুজন ডাক্তার তার সার্জারি করে তার অঙ্গগুলো বের করতে থাকে। কিন্তু এই ছেলেটির চামড়া ছিল গন্ডারের চেয়েও বেশি শক্ত। আর অঙ্গগুলো বের করার সময় ডাক্তারেরা অনেক সমস্যায় পড়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন কাজ শেষ হয়ে যায়, তখনই হঠাৎ একজন নার্স চিৎকার করতে করতে বাইরে দৌড়ে পালিয়ে যায়। ডাক্তারেরা দ্রুত অপারেশন থিয়েটারে গিয়ে দেখে যে সেই রোগীটি পুরোপুরি ছাই হয়ে উধাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ঘটনার পরে ওই লোকটির হার অ্যানা নামে একটি যুবতী মেয়েকে দিয়ে দেওয়া হয়। তো অদ্ভুত ব্যাপার হলো, অ্যানার শরীর খুব ভালোভাবে সেই হারটিকে গ্রহণ করে নেয়। সে তো খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠে, আর দু একদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু অবাক ব্যাপার হলো যে অ্যানার হাতে একটা গোল চিহ্ন চলে আসে। এই চিহ্নটা দেখতে অনেকটা ট্যাটুর মতো লাগছিল, কিন্তু অ্যানা এমন কোনো ট্যাটু করায়নি। তো যাই হোক, অ্যানার বাবা ছিল একজন টাইকোয়ান্ডো মাস্টার, যে কিনা একটা জিমও চালায়। অ্যানার ছোটবেলা থেকে টাইকোয়ান্ডো শেখার খুবই শখ ছিল, কিন্তু এরপর একটা ম্যাচের সময় অ্যানার হার্ট অ্যাটাক হয়ে যায়। আর তারপর থেকে তার বাবা প্রচন্ড ভয় পেতে থাকে তার মেয়ে আবারও এই খেলাটিতে নিয়ে আসবে কিনা এই ব্যাপারটা নিয়ে। অ্যানার বাবা এই অপারেশনের পরে তার মেয়েকে আর কখনোই লড়াই করতে দিতে রাজি হচ্ছিল না। তো একদিন যখন তার বাবা বাড়িওয়ালার সঙ্গে কথা বলছিল, তখনই অ্যানা ঘুরে গিয়ে একটা পাঞ্চিং ব্যাগে লাথি মারে। সেই পাঞ্চিং ব্যাগটা রীতিমতো ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এত শক্তি এনার তখনও ছিল না যখন সে পুরোপুরি সুস্থ ছিল। তো এখন তার এই নতুন শক্তি এনা পরীক্ষা করতে চায়। সে বুঝতে চায় যে এটা আসলেই তার ভেতরের শক্তি, নাকি কোনো কাকতালীয় ঘটনা ছিল। তো এখন সে রাস্তায় গিয়ে একটা উঁচু জায়গার দিকে মুখ করে নিজের জুতোর ফিতে বেঁধে নেয়, আর তারপর দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে, একদম ফ্ল্যাশের মতো। এমনকি সে একটা স্কুটি চালককেও পেছনে ফেলে দেয়। আর এক মুহূর্তের জন্য তার মনে হয় যে যে সে এতটাই দ্রুত দৌড়াচ্ছে যে সে এখন উড়ে যেতে পারবে। কিন্তু হঠাৎ করে ঢালু রাস্তা শুরু হয়, আর তার জন্য নিজেকে সামলানো অনেক মুশকিল হয়ে পড়ে। নিচে একটা ছোট ট্রাকও দাঁড়িয়েছিল, আর সে এত জোরে গিয়ে ট্রাকটার সাথে ধাক্কা খায় যে ট্রাকটা প্রায় উল্টে যাচ্ছিল। আসলে অ্যানার বুকে এই নতুন হাড় লাগানোর পর থেকে সে যেন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। কেউ একজন লুকিয়ে লুকিয়ে এনার এইসব ভিডিও আবার অনলাইনে আপলোডও করে দেয়। আর যেহেতু টাইকোন্ডো ইউনিফর্মের উপরে এনার নাম দেখা যাচ্ছিল, একটা ছেলে তার টাইকোন্ডো জিমের নাম দেখে দ্রুত সেখানে পৌঁছে যায়। সে দূর থেকে অ্যানার কিছু ছবি তোলার চেষ্টাও করে, কিন্তু অ্যানা এক মুহূর্তে সেখানে পৌঁছে ছেলেটাকে ধরে ফেলে। ছেলেটা বুঝতেই পারছিল না এটুকু একটা মেয়ে এত শক্তিশালী কিভাবে হতে পারে। ঠিক তখনই অ্যানা দেখতে পায় যে ছেলেটির হাতেও ঠিক একই রকমের একটা অদ্ভুত চিহ্ন রয়েছে। ছেলেটার নাম ছিল জ্যাক। সে অ্যানাকে বলে যে আমিও সেই একই লোকের কাছ থেকে অঙ্গ পেয়েছি, যার অঙ্গ তুমিও পেয়েছো। আর সম্ভবত এই লোকটির অর্গানসগুলোর কারণে আমাদের কাছে সুপার পাওয়ার চলে এসেছে। সে আরো জানায় যে একজন মানুষ তার শরীরের মধ্যে 6টি অঙ্গ দান করে দিতে পারে। তার মানে এই সুপার পাওয়ার হয়তো মোট 6জন লোকের মধ্যে থাকবে, যারা এই লোকটির 6টি অঙ্গ নিয়েছে। তো জ্যাক এখন সুপার পাওয়ার পাওয়া বাকি লোকেদের খুঁজতে যায়, আর অ্যানার সাথে দেখা হওয়ার পরদিনই তারা তৃতীয় জনকেও খুঁজে পায়। সেদিন অ্যানা লুকিয়ে একটা দৌড় প্রতিযোগিতাতে অংশ নিয়েছিল, কারণ যে জিতবে সে খুবই দামি একটা জিনিস পুরস্কার পাবে। আর অ্যানা তো খুব সহজেই সবাইকে পেছনে ফেলে এই ম্যাচ জিতে যায়। আর সে নিজের জুতোটা দেখতে থাকে, তখনই একটা বয়স্ক মহিলা তাদের কাছে চলে আসে। সে বিনামূল্যে সবাইকে ড্রিঙ্কস বিতরণ করছিল, কারণ যে নিজের কিডনি ট্রান্সলেট করেছিল, আর সে এখন পুরোপুরিভাবে সুস্থ। এই কথা শুনতেই তারা দুজনে সেই মহিলার হাত দেখতে চলে যায়,
কিন্তু সেখানে কোনো অদ্ভুত চিহ্ন ছিলই না। কিছুক্ষণ পর মহিলাটা ঘুরতেই তারা তার কোমরে সেই গোল চিহ্নটা দেখতে পায়, অর্থাৎ এই মহিলার ভিতরেও কোনো সুপার পাওয়ার আছে। এখন পরের দৃশ্যে একটা বিশাল বহুল বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে মিনু নামের একজন বৃদ্ধ লোক প্রায় মরার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিল। এই রোগীর মেয়ে বাইরে এসে ডাক্তারকে ফোন করে বলে যে আপনি তো বলেছিলেন যে বাবা ঠিক হয়ে যাবে, কিন্তু বাবার অবস্থার তো কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু ঠিক তখনই পিছন থেকে সেই বৃদ্ধ লোকটা বিছানায় উঠে বসে পড়ে আর বলে যে আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আর এখানেই তার হাতে আমরা সেই অদ্ভুত চিহ্নটাও দেখতে পাই। তো এটা দেখে আমরা পরিষ্কার হতে পারি যে ওই ধনী বৃদ্ধ লোকটার ভেতরেও কোনো সুপার পাওয়ার রয়েছে। আর এরপর আমরা একটা ইলেকট্রনিক্স এর দোকানে একজন যুবক ছেলেকে দেখতে পাই। সে আরামে নিজের আঙ্গুল ফোটাচ্ছিল, আর তখনই তার সামনে রাখা সকল টিভিগুলো একসাথে বন্ধ হয়ে যায়। সে আসলে যেখানেই যাচ্ছিল সেখানেই বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করতে শুরু করে। এই ছেলেটার নাম হলো জিরো। সে রাস্তা পার হয়ে একটা বিল্ডিং এর ঢুকে পড়ে, আর সে নিজের শক্তি ব্যবহার করে গেমিং মেশিন থেকে অনেক টাকা জিতে নেয়। আর তারপর সে সমস্ত জেতার টাকা দিয়ে নিজের জন্য বিলাসবহুল জিনিসপত্র কিনতে শুরু করে। জিরো আসলে সেই 6 জনের মধ্যে একজন ছিল যারা সেই অদ্ভুত লোকটার অঙ্গগুলো পেয়েছিল। সে তার নতুন জীবনের পুরোপুরি ফায়দা ওঠাচ্ছিল। এরপর আমরা আবারও অ্যানাকে দেখতে পাই, যে কিনা এই মুহূর্তে জ্যাক আর সোফিয়া নামের ওই মহিলার সাথে একটা রেস্টুরেন্টে খেতে আসে। তারা আসলে একে অপরের সাথে নিজেদের সুপার পাওয়ার নিয়ে আলোচনা করতে থাকে। জ্যাক বলে যে আমি নতুন ফুসফুস পেয়েছি, তাই আমার শক্তি ফুসফুসের সাথে জড়িত। আমি যদি খুব জোরে ফু দেই তাহলে রীতিমতো ঝড় চলে আসে। কিন্তু সোফিয়া বলে যে আমি তো নিজের মধ্যে কোনো শক্তি অনুভব করতে পারি না। আর হ্যাঁ, আমি কিন্তু কিডনি পেয়েছি। এর উত্তরে জ্যাক বলে যে কোনো চিন্তা করবেন না, যখন সকল সুপার পাওয়ার পাওয়া মানুষেরা একত্রিত হবে তখন ঠিকই আপনার শক্তিও ভিতর থেকে জেগে উঠবে। আর ঠিক তখনই তাদের মাথার উপরে সকল বাল্ব জ্বলতে আর নিভতে শুরু করে। এরপর সেখানে জিরোর এন্ট্রি হয়। সে বলে যে আমি আসলে মোটামুটি একটা দূরত্ব থেকে যে কোনো মানুষকে দেখলেই বুঝতে পারি যে তার মধ্যে কোনো সুপার পাওয়ার আছে কিনা। আসলে ট্রান্সলেট করে আমি ওই অদ্ভুত লোকটার চোখ পেয়েছি। তো জ্যাকের আবার এই নতুন ছেলেটিকে একদমই পছন্দ হচ্ছিল না। সে অ্যানাকে এটাও বলে যে আমরা আসলে সবার উপরে এভাবে বিশ্বাস করতে পারি না। আমাদের মধ্যে কেউ না কেউ তো খারাপ হতেই পারে। আর তাছাড়া এই সমস্ত শক্তি যারা শুধুমাত্র নিজেদের জন্য ব্যবহার করতে চাইবে, তাদের উপর বিশ্বাস করতে আমাদের আরো একবার ভাবা উচিত। যাই হোক, এই ঘটনার পরদিন অ্যানার ফোনে একটা অদ্ভুত মেসেজ চলে আসে। আসলে জিরো তার কাছে সাহায্য চেয়ে তাকে একটা জায়গায় ডেকে পাঠিয়েছিল। সে প্রতিদিনের মতো গেম খেলার সময় চিটিং করতে গিয়ে ধরা পড়ে গেছে। আর এখন ক্লাবের সিকিউরিটি গার্ডেরা তার কাছ থেকে সকল টাকা ফেরত চাইতে থাকে। ওরা তাকে বলেছিল যে কিরে তুই কি পিকাচু নাকি, আঙুল ফুটিয়ে সকল বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে ফেলিস। তো এইসব কথাবার্তার মধ্যে সুপার পাওয়ারওয়ালা বাকি 3জনও তাকে সাহায্য করতে সেখানে পৌঁছে যায়, কিন্তু জ্যাক তাকে সাহায্য করতে চাচ্ছিল না। সে রীতিমতো পা চুলকাতে চুলকাতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু অ্যানার ভিতরে তখনই আবার সুপার হিরো জেগে ওঠে। সে বলে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা খুবই জরুরি। তাই সে দ্রুত সোফিয়ার ড্রিঙ্কের একটা স্ট্র বের করে জ্যাকের নাকের উপর লাগিয়ে দেয়। এতে করে জ্যাক প্রচন্ড জোরে একটা হাঁচি দেয়, আর তার মুখ থেকে এত ভয়ঙ্কর বাতাস বের হয় যে সকল গুন্ডারা এখান থেকে উড়ে যায়। এরপর আমরা আবারও সেই ধনী বৃদ্ধ মিনোকে দেখতে পাই, যে কিনা নিজের পার্টনারের সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছিল। আর ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে মিনো তার পার্টনারের গলা ধরে ফেলে আর তার শরীরের সমস্ত প্রাণশক্তি শুষে নিতে থাকে। লোকটার হাতটা ধরে অনেক বেশি বুড়ো হয়ে যায় আর মিনো কিছুটা যুবক হয়ে ওঠে। মিনো এরপর এগিয়ে গিয়ে বাইরে একটা গাছের উপরে হাত রেখে সে গাছের ভিতর থেকে সমস্ত প্রাণশক্তি শুষে নিয়ে সে গাছটাকে একদম শুকিয়ে ফেলে। এখন মিনোর পরে আমরা আরেকজন সুপার হিরোকে দেখতে পাই, যে কিনা একটা ফ্যাক্টরিতে কাজ করত। তার নাম ছিল জন, যে কিনা এখানকার শ্রমিকদের উপর অনেক চাপ দিচ্ছিল যে তাড়াতাড়ি হাত চালাও, আজকে আমাদের সারা রাত কাজ করতে হবে। এসব কথা শুনে একজন শ্রমিক রেগে গিয়ে সামনে এসে বলে, স্যার আপনি একদম ঠিক করছেন না, আমাদের দিয়ে এত কাজ করানো একদমই ঠিক নয়, আমাদেরও তো একটা জীবন আছে নাকি। তারপর তারা দুজন যখন ঝগড়া করছিল
তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, কারণ একজন শ্রমিক উপর থেকে নিচে পড়ে গিয়েছিল। আর এখানে সুরক্ষা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। আর যখন কেউ ওই আহত শ্রমিককে দেখছিল না, তখনই জন লুকিয়ে লুকিয়ে আহত শ্রমিকের উপর নিজের হাত রেখে দেয়। আর কয়েক মুহূর্তের মধ্যে তার পুরো ক্ষত একদম ঠিক হয়ে যায়। কিন্তু জন এর প্রচন্ড ব্যথা হতে থাকে, আর সে চুপচাপ একপাশে গিয়ে সকল ব্যথা সহ্য করে নেয়। অন্যদিকে ওই বৃদ্ধ ধনী লোকটির মেয়ে টিনা এটা বুঝতে পারে যে তার বাবার মধ্যে এই নতুন শক্তিটা নিশ্চয়ই অর্গান ট্রান্সলেটের কারণেই এসেছে। তাই সে তার লোকেদেরকে বলে, তাড়াতাড়ি সেই সব লোকেদেরকে খুঁজে বের করো যারা ওই ট্রান্সল্যান্ট এর মাধ্যমে শক্তি পেয়েছে। আর শীঘ্রই তার অ্যাসিস্ট্যান্ট সবাইকে খুঁজে বেরও করে। আর সেই সময় এই নতুন নতুন সুপার হিরোরা সবাই সোফিয়ার গাড়ির উপর বসে গ্যাংয়ের লোকেদের থেকে পালাচ্ছিল, কারণ ওই ক্লাবের লোকেদের এখনো তাদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে ধাওয়া করছিল। টিনার অ্যাসিস্ট্যান্টও এটা দেখে সাথে সাথে তাদের পিছু করতে থাকে। আর এই তিনটি গাড়ি খুব বাজেভাবে খুব দ্রুত ছুটছিল। অ্যানা সামনের গাড়িটাকে ধাক্কা দিচ্ছিল, কারণ সে তার গাড়িটাকে অন্য সব গাড়ির চেয়ে খুব দ্রুত চালাচ্ছিল। এমনকি কিছুক্ষণের মধ্যে সে তার পিছু করা সমস্ত গাড়িকে পিছনে ফেলে দেয়। কিন্তু ক্লাবের লোকেরা তাদের পিছু একদমই ছাড়ছিল না। তখনই জ্যাক গাড়ি থেকে কয়েকটা ড্রিঙ্কসের বোতল বের করে গুন্ডাদের উপর ছুড়তে শুরু করে। গুন্ডাগুলোর গাড়ি সামনের কাচের সাদা রঙের তরল পড়ে যায়, যার কারণে তারা রাস্তা হারিয়ে ফেলে। আর ওরা চারজন গুন্ডাদের হাত থেকে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। কিন্তু গাড়িটার গতি এতটাই বেশি ছিল যে তারা সোজা একটা বারবিকিউ রেস্টুরেন্টে ঢুকে পড়ে। চারজন এমন ভাব করতে থাকে যেন তারা এখানে বসে বারবিকিউ এর জন্য অপেক্ষা করছে, আর সে ভাবছে কোনো ওয়েটার আসছে না। এরপর রাত হওয়ার কারণে তারা সবাই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। এখানে জ্যাক আবার জিরোর সাথে ঝগড়া শুরু করে দেয়। সে বলে যে তোর চক্করে আজ আমরা সবাই মারা পড়তে যাচ্ছিলাম। এভাবেই তাদের ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে তারা সবাই নিজের নিজের রাস্তায় একাই চলে যায়। এই ঝগড়ার কারণে হওয়া বিচ্ছেদের জন্য অ্যানা খুবই কষ্ট পায়। সে আসলে 1 বছর ধরে মেডিকেলের ছুটিতে ছিল। সে স্কুলেও যায়নি, তার কোনো নতুন বন্ধুও ছিল না। আর তাই জ্যাক আর সোফিয়ার সাথে কাটানো সময়টা অনেক ভালো লাগতো। আর এখন তো সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু পরের দিন জ্যাক মাথা কিছুটা ঠান্ডা হতেই সে অ্যানার কাছে ক্ষমা চাইতে চলে আসে, যে আমি আসলে রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি, সরি, আমাকে মাফ করে দিও। প্রথম প্রথম একটু নাটক তো করে, কিন্তু তারপর সে ক্ষমা করে দেয়। তো এখন সে বাকি চারজনকে আবারও এক জায়গায় ডাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে টিনার অ্যাসিস্ট্যান্ট টিনাকে সেই রেকর্ড করা ভিডিওগুলো দেখায়। আর টিনা সিদ্ধান্ত নেয় যে এই লোকগুলোকে আসলে তাদের ধরতে হবে, কারণ এদের শরীর থেকে তারা যদি শক্তি বের করে নেয়, কিছু ওষুধ বানাতে পারবে, তাহলে না জানি সেই ওষুধ কত ধরনের রোগ সারাতে পারবে। আর স্বাভাবিকভাবে এমন কোনো ওষুধ তার হাতে থাকলে সে অনেক বেশি ধনী হয়ে যাবে, কারণ টিনা একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক ছিল। এদিকে ততক্ষণে অ্যানা, সোফিয়া আর জিরো মিটিং এর জায়গাতে পৌঁছে গেছে। এই সময়ের মধ্যে জিরো এটাও খুঁজে বের করে ফেলেছিল যে লিভার ট্রান্সপ্লান্ট করার পরে সেটা কে পেয়েছে। আর সবাই মিলে এখন শুধুমাত্র জ্যাকের জন্য অপেক্ষা করছিল। তারপর সবাই মিলে ওই নতুন সদস্যটাকে খুঁজতে যাবে যে কিনা লিভার পেয়েছে। ওদিকে ফ্যাক্টরিতে আমরা জনকে দেখতে পাই, সিনিয়রের সাথে কথা বলতে দেখি। সে বলে যে স্যার, এই ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের সুরক্ষা আমাদের আরো একটু বাড়াতে হবে। কিন্তু তার সিনিয়রের অফিসারেরা তার কোনো কথাই কানে নিচ্ছিল না, কারণ এই শ্রমিকদের জীবন তাদের কাছে খুবই নগণ্য ছিল। এদিকে জনের উপর কাজের চাপ এতটাই বেশি ছিল যে সে নিজের কাজ শেষ করার জন্য লাঞ্চের ব্রেকটাও ছেড়ে দেয়। কিন্তু তার ক্লান্ত সঙ্গীরা খাবার খেতে এখান থেকে চলে যায়। আর তখন কারো এটা চোখেই পড়েনি যে পাশের একটা গ্যাস ট্যাঙ্ক ধীরে ধীরে লিক করছে। এদিকে ফ্যাক্টরির বাইরে আমাদের সুপার হিরোরা এখনো জ্যাকের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ফ্যাক্টরির ভিতর থেকে একটা প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ আসে। জন তাড়াতাড়ি সকল শ্রমিকদের বাইরে বের করতে শুরু করে, যাতে করে কম সংখ্যক লোক এই আগুনে আহত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এক শ্রমিক সেফটি ডোরের পেছনে আটকা পড়ে যায়। এটা দেখে জন প্রচন্ড ঘাবড়ে যায়। সে নিজেও হেলমেট দিয়ে জানলা ভাঙতে শুরু করে, কিন্তু
হায় আফসোস, কোনো লাভ হচ্ছিল না। সেই সময় অ্যানা একদম সঠিক মুহূর্তে সেখানে চলে আসে। সে দরজায় প্রচন্ড জোরে লাথি মেরে সেটাকে ভেঙে দেয়। সেই সাথে বিস্ফোরণে উড়ে আসা গ্যাস কন্টেন্টগুলোকেও লাথি মেরে সরিয়ে দিচ্ছিল। কিন্তু ভেতরের ইলেকট্রিক সিকিউরিটি দরজাটা খুবই বেশি শক্ত ছিল। এটা দেখে এগিয়ে আসে জিরো, কারণ সে যে কোনো ইলেকট্রিক যন্ত্র নিজের মতো করে কন্ট্রোল করতে পারত। অন্যদিকে জ্যাক দেরি হলেও ঘটনাস্থলে পৌঁছায়। সকল জায়গায় ধোঁয়ায় ভরে গিয়েছিল। আহত লোকদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই জিরো চুটকি বাজিয়ে সবার ফোনের রিংটোন চালু করে দেয়। ফলে জ্যাক সমস্ত শ্রমিকদের অবস্থান জেনে যায়। জ্যাক তাদেরকে খুব সহজেই বাঁচাতে পারছিল, কারণ সে নিঃশ্বাস টেনে নিয়ে ভেতরে যেত, আর ফুসফুসে অনেক শক্তি থাকার কারণে সে অনেকক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রাখতে পারত। আর এখন যে আহত শ্রমিকদের সেখান থেকে নিয়ে আসা হচ্ছিল, জন তখন সাথে সাথে নিজের শক্তি দিয়ে লোকটাকে সুস্থ করে ফেলে। কিন্তু এবারের এই কাজটা জনের জন্য খুবই বেশি অতিরিক্ত হয়ে গিয়েছিল। এই কারণে সে অসুস্থ হয়ে কাশতে কাশতে তার মুখ থেকে রীতিমতো রক্ত বেরোতে শুরু করে। সোফিয়া বুঝতে পারে যে জনের শরীরে নিশ্চয়ই ওই বিষাক্ত গ্যাস ঢুকে গেছে। তাই সে এগিয়ে জনের হাত ধরে, অন্য হাত দিয়ে সে জ্যাকের হাত ধরে। সে আসলে এক একজন সুপার হিরোর শক্তি আর একজন সুপার হিরোর সাথে জুড়ে দিতে পারতো। তাই এখন জ্যাকের ফুসফুসের শক্তি জনের শরীরে চলে যায়। জন সাথে সাথে একদম সুস্থ হয়ে ওঠে। আর সোফিয়াও নিজের শক্তির ব্যাপারটা এখানেই জানতে পারে। কিন্তু এখন ফ্যাক্টরিতে বিষাক্ত ধোঁয়া খুবই দ্রুত ছড়িয়ে পড়ছিল। তাই তারা সবাই দ্রুত এখান থেকে বেরোতে শুরু করে। কিন্তু তখনই সোফিয়া হঠাৎ অর্ধেক রাস্তাতেই থেমে যায়। তারা আসলে জিরোকে ভুলবশত ভেতরে ফেলে এসেছে। এরপর জ্যাক দ্রুত শ্বাস বন্ধ করে ভিতরে চলে যায়। আর সে জিরোকে খুঁজে বের করে নিয়ে আসার সময় সবাই মনে করছিল যে জ্যাক হয়তো ফু দিয়ে সমস্ত গ্যাস বাইরে বের করে দেবে। কিন্তু সে তো উল্টে জিরোকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে সাহায্য করে। তো যাই হোক, কোনো রকমই তারা দুজন সুস্থভাবে বাইরে বেরিয়ে আসে। এই সিনটা এতটাই অদ্ভুত ছিল যে দেখে অনেকেই হেসে দিয়েছে হয়তো। তো যাই হোক, জিরো সুস্থভাবে বাইরে চলে আসে। আর ওই পাঁচজন কাছেরই একটা রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে। এখানে জন সবাইকে বলে যে আমি আসলে অন্য যে কোনো প্রাণীর জীবন বাঁচানোর শক্তি পেয়েছি। আমি যে কারো কষ্ট নিজের শরীরে নিতে পারি। আমি কারোর শরীরে হাত দিলেই সে সুস্থ হয়ে যায়, কিন্তু আমার অনেক কষ্ট হয়। কিন্তু এরপর একটু পানি খেয়ে বিশ্রাম নিলেই আমি আবারও ঠিক হয়ে যাই। এই দুর্ঘটনার পরে তারা সবাই একসাথে কাজ করছিল আর সবাইকে বাঁচিয়েছিল বলে তাদের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি হয়। এর পরের দিন জন তার আহত সঙ্গীদের দেখতে হাসপাতালে চলে যায়। কিন্তু সেখানে লিফটের মধ্যে সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা হয়। জন ওই বৃদ্ধের কোম্পানিতেই কাজ করত, তাই সে স্যালুট করে। কিন্তু ভুলবশত তার হাতের ওই চিহ্নটা দেখে ফেলে মিনো। মিনো তার কাছে গিয়ে সেই চিহ্ন দিয়ে দেখতে থাকে আর বলে, এটা তো একটা ট্যাটু। উত্তরে জন বলে, না না স্যার, আমি কিছুদিন আগে আমার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। তারপর জানি না কিভাবে এই চিহ্নটা নিজে থেকে আমার হাতে চলে এসেছে। কিন্তু মিনো যখন সামনাসামনি তাকে জিজ্ঞাসা করে যে তোমার ভিতরে কি কোনো পরিবর্তন হয়েছে, তখন জন আসলে নিজের ভেতরে থাকা এই শক্তির কথাটা তাকে বলবে কিনা এই ব্যাপারে খুবই কনফিউজ ছিল। সে চুপ করে থাকে আর বলে, না স্যার, তেমন কিছু না। আমি ব্যাস আগের থেকে একটু বেশি সুস্থ হয়ে গেছি, এটাই, আর কিছু না। একথা শুনে মিনু একটা পরিকল্পনা করে। তাই যাওয়ার আগে মিনু জনের নাম, তার ঠিকানা, সে কি কাজ করে সবকিছু মনে রেখে দেয়। সেই রাতে জন বাড়তি কিছু টাকা রোজগার করার জন্য ড্রাইভারের কাজ করছিল। আর তখনই সে খেয়াল করে যে তার যাত্রী আর কেউ না, বরং টিনার অ্যাসিস্ট্যান্ট ছিল। জন কিছু বুঝে ওঠার আগেই টিনার অ্যাসিস্ট্যান্ট তাকে অজ্ঞান করে ফেলে। আর কিছুক্ষণ পর যখন জনের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায়, যেখানে টিনা ডাক্তারকে বলছিল যে তাড়াতাড়ি এর লিভার বের করে নাও। কিন্তু ডাক্তারেরা অপারেশন শুরু করার আগে মিনু এখানে চলে আসে। মিনুর উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। সে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে যে লিভারের যদি কিছু অংশ শরীরের ভেতর থাকে, তাহলে কি সেটা আবারও নিজে থেকে গ্রো করতে পারে। ডাক্তারেরা হ্যাঁ বলতেই মিনু সাথে সাথেই জনের গলা টিপে ধরে আর তার সকল শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে। কিন্তু জনের ক্ষেত্রে সে কাজটা করতেই পারছিল না।
তার এমন মনে হতে থাকে যেন সম্ভবত তার শক্তি দুর্বল হয়ে পড়েছে। তাই সে পাশে দাঁড়িয়ে থাকা একজন ডাক্তারের উপরে এটা চেষ্টা করে, আর সাথে সাথেই সে ডাক্তার যুবক থেকে বৃদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। মিনো বুঝতে পারে যে তার শক্তি আসলে সুপার পাওয়ার পাওয়া মানুষদের উপর কাজ করবে না। তাই মিনো একজন ডাক্তারকে বলে যে এই লোকের লিভারের 90% অংশ কেটে আমাকে লাগিয়ে দাও, আর বাকি 10% ওর ভিতরে থাকতে দাও, যাতে করে ওর শরীরের ভিতর লিভার আবারও বেড়ে উঠতে পারে। তো এ ঘটনার পরে টিনা তো আর সে লিভার হাতে পায় না। তাই টিনা তার দলকে বলে যে বাকি সুপার পাওয়ার ওয়ালা লোকেদের ধরে ফেলো। ওদিকে জ্যাক একটা দোকান থেকে বেরোতে টিনার বডিগার্ড জ্যাকের মুখ চেপে ধরে দেওয়ালে। তারা তাকে ক্লোরোফর্ম শুকিয়ে ধরার চেষ্টা করছিল, কিন্তু জ্যাক তো শ্বাসই নিচ্ছিল না। তাই তারা বুদ্ধি করে জ্যাককে কাতুকুতু দিয়ে শ্বাস ছাড়ায়। তখনই জ্যাক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে সোফিয়া আর জিরোর উপরেও সেই লোকগুলো হামলা করে, আর তারাও খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। শেষমেশ অ্যানাকে তার বাড়ির দরজাতেই ঘিরে ফেলা হয়। গুন্ডাদেরকে দেখে অ্যানার বাবা বলে যে সোনা, তুমি আরামে এখানে বসো, এদেরকে আমি দেখে নিচ্ছি। কিন্তু এই টাইকন্ডো মাস্টার কেবলমাত্র ছোট ছোট বাচ্চাদেরকেই শেখানোর ক্ষমতা রাখতো। সে নিজে কারোর সাথে খুব বেশি লড়াই করতে পারতো না। তো অ্যানা এইসব দেখে লুকিয়ে লুকিয়ে এমন ভাবে গুন্ডাগুলোকে মারছিল যাতে করে তার বাবা মনে হয় সেই সকল গুন্ডাদেরকে পেটাচ্ছে। এখানে অ্যানার বাবা মনে হয় যে সে একাই সকল শত্রুদের হারিয়ে দিয়েছে, যদিও আসল কাজটা অ্যানাই করেছিল। কিন্তু এখন সে ফ্ল্যাশের মতো দ্রুত গতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তাই তার বাবা যখনই পিছু ঘুরে দেখতো, সে দেখতো তার মেয়ে আরামে বসে আছে। এদিকে সকল গুন্ডারা এখান থেকে পালিয়ে যায়। তখন অ্যানার বাবা দৌড়ে তার মেয়ের কাছে চলে আসে, বলে মা, তুমি ঠিক আছো তো? এ যাত্রায় ঠিক ছিল, কিন্তু বাকি সবাই ফেঁসে গিয়েছিল। টিনার লোকেরা তাদেরকে ধরে এমন একটা জেলখানাতে বন্দি করে দেয় যেখানে তাদের কোনো শক্তি কাজ করছিল না। তারা নিজেদের শক্তি ব্যবহার করতে পারছিল না। অন্যদিকে লিভার ট্রান্সপ্ল্যান্টের পরে বৃদ্ধ মিনোর মধ্যে আবারও সুস্থ হওয়ার শক্তি চলে আসে। সে এখন নিজের যৌবনে ফিরে গিয়েছিল। তাকে নিজের মেয়ের চেয়েও বেশি যুবক লাগছিল। কিন্তু এখানে টিনা মনে মনে আসলে তার বাবার মৃত্যুর অপেক্ষা করছিল, যাতে করে তার বাবা মারা যাওয়ার পরে ওই পুরো কোম্পানির মালিক সে হয়ে যেতে পারে। কিন্তু নিজের বাবাকে আবারও যুবক অবস্থাতে দেখে মনে হচ্ছিল যে বাবার আগে সে নিজেই মারা যাবে। তো এখন মিনো বাড়িতে চলে আসে, আর স্নান করার পরে সে নিজের যুবক শরীরটাকে দেখে অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করে সেখানে অন্ধকার হয়ে যায়, আর সে একদম অন্য একটা জায়গাতে পৌঁছে যায়। তার সামনে এক অদ্ভুত শক্তি দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছিল। মিনো এগিয়ে গিয়ে সেই শক্তির হাত ধরার চেষ্টা করে, কিন্তু সে অজানা শক্তি তাকে নিজের দিকে টেনে নেয়। তার মুখ মুহূর্তের মধ্যেই যুবক থেকে আবারও বৃদ্ধ হয়ে যাচ্ছিল। এরপর মিনো রেগে গিয়ে তার হাত ঝেড়ে ফেলে। সে বুঝতে পারে যে এসব কিছু আসলে তার মনের মধ্যে ছিল, আর কাঁচ ভাঙার কারণে তার হাতে যে আঘাত লেগেছিল সেটাও মুহূর্তের মধ্যে সেরে যায়। কিন্তু মিনো তখনও সন্তুষ্ট ছিল না। সে এখন সিদ্ধান্ত নেয় যে সুপার পাওয়ার পাওয়া সকল মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ সে নিজের করে নেবে, আর সকল মানুষের সুপার পাওয়ার শুধুমাত্র তার ভেতরে থাকবে। সে আরো বেশি ক্ষমতা পেতে চায়, যাতে করে মানুষেরা রীতিমতো তার পুজো করতে শুরু করে। টিনা তার বাবার শক্তির সামনে কিছুই করতে পারছিল না। এরপর মিনো টিনার বানানো সেই জেলখানাতে ঢুকে তার লোকজনেদের পেটাতে শুরু করে, আর তার শক্তির সামনে ওই লোকেরা একদমই কিছুই করতে পারছিল না। মিনো খুব শীঘ্র ধরা পড়া সেই তিনজনকে খুঁজে বের করে, আর সেই সময় জিরো তার পায়ের আঙুল দিয়ে চুটকি বাজানোর চেষ্টা করছিল, কারণ তার হাত দুটো খুবই অদ্ভুতভাবে বেঁধে রাখা হয়েছিল। সে যখন প্রায় তার পা দিয়ে চুটকি বাজাতে সক্ষম হতে যাচ্ছিল, তখনই কয়েকজন কর্মী তার কাছে এসে তাকে বেঁধে নিয়ে যেতে শুরু করে। জিরো আবারও নিজের পা দিয়ে চুটকি বাজিয়ে অ্যানাকে নিজেদের লোকেশন মেসেজ করে দেয়, আর একটি চুটকি বাজিয়ে সে সোফিয়ার জেলের দরজাটাও খুলে দেয়। কিন্তু পরের মুহূর্তে ডাক্তারেরা তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে অ্যানা তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তার বাবা এই বিষয়টা জানতে পারার সাথে সাথে তিনি তার সাথে রওনা দেয়।
আগের লড়াইয়ে গুন্ডাদেরকে হারিয়ে তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস চলে এসেছিল। এদিকে অপারেশন থিয়েটারে জিরোর একটা চোখ থেকে কর্নিয়া আগেই বের করে নেওয়া হয়। ভাগ্য ভালো ছিল যে সময় মতো তার জ্ঞান ফিরে আসে, আর সে অন্য চোখটা বাঁচিয়ে নিতে সক্ষম হয়। কারণ হঠাৎ করে জ্ঞান ফিরে আসার কারণে তার অন্য চোখটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মিনো তাকে মারার বদলে জনের কাছে ছেড়ে দেয়, যাতে করে জন আবারও তাকে সুস্থ করে দিতে পারে। এদিকে মিনো নিজের নতুন শক্তি দেখানোর জন্য একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে এমন সব লোকেদের ডাকা হয় যাদের রোগের চিকিৎসা একদমই করা সম্ভব ছিল না। মিনোর যৌবন ফিরে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। সে নিজের শক্তির নমুনা দেখাতে গিয়ে একটা দেওয়াল ভেঙে ফেলে, যেখানে তার বৃদ্ধ বয়সের ছবি লাগানো ছিল। কিন্তু মিনোকে এসব কিছু করতে দেখে লোকেরা তো ভয় পেয়ে যায়। তাদের মনে সম্মান বা ভক্তির কোনো চিহ্ন ছিল না। তাই মিনো সাথে সাথে নিজের চাল বদলে নেয়। সে একজন প্রতিবন্ধী লোকের হাত ধরে এবং জনের কাছে পাওয়া শক্তি দিয়ে ওই লোকটাকে পুরোপুরি সুস্থ করে দেয়। এরপর সে খুবই অসুস্থ একটা মেয়ের কাছে গিয়ে তাকেও একদম সুস্থ করে দেয়। এখানকার লোকেরা তাকে সত্যি ঈশ্বর ভাবতে শুরু করে। সবাই তার সামনে হাঁটু গেড়ে মাথা নত করে তার পুজো করতে শুরু করে। এর মধ্যে মিনো বুঝতে পারে যে অ্যানা এখানে আসছে, কারণ মিনো ইতিমধ্যে জিরোর সুপার পাওয়ারটাও পেয়ে গিয়েছিল। তাই সে আঙুল ফোটায় এবং তাদেরকে আসার সকল রাস্তা খুলে দেয়। এরপর নিজের নাটক দেখানোর জন্য সে একটা বড় সিংহাসনে বসে পড়ে আর অ্যানার বাবার সামনে চলে যায়। অ্যানা এটা দেখে বুঝে যায় যে এই লোকটাই তার বন্ধুদের শক্তি শুষে নিচ্ছে। তাই সে কোনো কিছু না ভেবে মিনোকে একটা লাথি মেরে দেয়। এই ঘটনায় মিনোর একটা হাত সত্যি ভেঙে যায়। তার ভেতরে যেহেতু জনের শক্তি ছিল, তাই সে কিছুটা পানি পান করার সাথে সাথেই তার হাতটা খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তখনই সেখানে সোফিয়া আর জ্যাকও চলে আসে। এবার তিন বন্ধু আবারও একত্রিত হয়। তখনই মিনো রেগে গিয়ে বলে, যাক, একসাথে সবাইকে পাওয়া গেছে, এখন তাড়াতাড়ি তোমাদের অঙ্গগুলো আমাকে দিয়ে দাও। এদিকে অ্যানার বাবার মধ্যে তখনও অহেতুক আত্মবিশ্বাস ভরা ছিল, তাই সে মিনোর দিকে এগিয়ে চলে যায়, কিন্তু মিনো হাত ঘুরিয়ে তাকে এখান থেকে উড়িয়ে ফেলে দেয়। অ্যানা নিজের গতি ব্যবহার করে কোনো রকমে তার বাবাকে বাঁচিয়ে নেয়, যার ফলে তার খুব বেশি আঘাত লাগে না। এরপর অ্যানা আর মিনোর মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। দুজনের কাছে ভয়ঙ্কর সুপার পাওয়ার ছিল। বেচারি অ্যানার কাছে একটিমাত্র অঙ্গের শক্তি ছিল, যেখানে মিনোর কাছে ছিল 3 জনের শক্তি, অর্থাৎ 3টি অঙ্গের শক্তি। তাই সে খুব শীঘ্রই অ্যানাকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এসব কিছু দেখে জ্যাক আর সোফিয়া দৌড়ে তাদের কাছে চলে যায়। জ্যাক মিনোর দিকে জোরে ফু দিয়ে দেয় আর সে দূরে গিয়ে পড়ে। আর এটা দেখে মিনো প্রচন্ড রেগে যায়, আর সে সজোরে জ্যাকের কপালে একটা আঙুল দিয়ে আঘাত করে, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর মিনো সোফিয়াকে ধরে ফেলে, কিন্তু সোফিয়া উল্টে মিনোর শক্তি শুষে নিতে শুরু করে। এটা দেখে মিনো তো অবাক হয়ে যায়, আর তখনই সে জানতে পারে যে সোফিয়া আসলে একজন সুপারহিরোর শক্তি অন্যজনের মধ্যে স্থানান্তর করতে পারে। এটা জানতে পেয়ে মিনো তাকে বলে, ঠিক আছে, তাহলে বাকি সুপারহিরোদের শক্তি তুমি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, তাহলে আর তাদের অঙ্গ চুরি করার কোনো দরকারই পড়বে না। কিন্তু তখনই জিরো আর জন সেখানে পৌঁছে যায়। এখন 5 জন মিলে মিনোর বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। মিনো সবাইকে একেবারে শেষ করে দেওয়ার জন্য নিজের শক্তি সব একত্রিত করে ফেলে। অ্যানা সবার সামনে দাঁড়িয়েছিল, আর সে শীষ বাজিয়ে জ্যাককে ইশারা করে। জ্যাক বুঝে যায় এখন অ্যানার দিকে খুব জোরে বাতাস ছুঁড়ে মারতে হবে, তাই সে এমনটাই করে। এতে করে অ্যানা প্রচন্ড গতি পায়, আর তার শক্তি দিয়ে সে মিনোকে একটা ঘুষি মারে। কিন্তু অ্যানা একা একা লড়াই করে মিনোর সাথে কোনোভাবেই পারছিল না। তাই তখন বাকি সুপারহিরোরা সবাই মিলে নিজেদের শক্তি একত্রিত করে, যাতে করে তারা অ্যানাকে সাহায্য করতে পারে। কিন্তু মিনো যেন অনেক বেশি শক্তিশালী ছিল। মিনো নিজের শক্তি দিয়ে চারপাশের বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে ফেলছিল। জিরো নিজের চুটকি বাজিয়ে চারপাশের বিদ্যুৎ দিয়ে হামলা করে দেয়, কিন্তু এটা মিনোকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। আর এই যুদ্ধের কারণে শীঘ্রই হলের ভিতরে থাকা বড় বড় পিলারগুলো ভাঙতে শুরু করে, মূর্তিগুলো পড়ে যেতে শুরু করে, আর নিচে থাকা সবাই নিজেদের নতুন ঈশ্বরের পুজো করতে ব্যস্ত ছিল। মিনু প্রচন্ড আহত হয়ে গিয়েছিল, তাই সে মাটিতে জমে থাকা পানি শুষে নিয়ে নিজের সকল ক্ষত ঠিক করে ফেলে।
নিজের সকল ক্ষত ঠিক করে ফেলে। সে সবাইকে আলাদা আলাদা দিকে বলের মতো ছুঁড়ে ফেলতে থাকে। তারপর এক হাতে সে অ্যানার গলা চেপে ধরে, মেরে ফেলার চেষ্টা করে। আর এখন অ্যানার মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরোতে শুরু করে। এরপর সে সোফিয়ার দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই পাঁচজন একত্রিত হয়ে এবার মিনোকে ধরে ফেলে। আর সোফিয়া খুব দ্রুত মিনোর সুস্থ হয়ে ওঠার শক্তিটা এবার অ্যানার শরীরে ঢুকিয়ে দেয়। এখন মিনো তার সুস্থ হয়ে ওঠার শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। অন্যদিকে অ্যানা এখন মিনোর চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। সে মিনোকে এখন এমন ভাবে মারতে থাকে যেন সে কোনো পাঞ্চিং ব্যাগে পেটাচ্ছে। আর কিছুক্ষণ পর মিনো আঘাত সহ্য করতে না পেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই বিল্ডিংটা ভেঙে নিচে থাকা মিনোর সমস্ত ভক্তদের উপরে পড়তে শুরু করে। বিল্ডিং এর কাঠামো ভেঙে পড়তে দেখে বাকি সবাই মিলে সেটাকে সামলে নেয়, কিন্তু এই সুযোগে মিনো আবারও ঝাঁপিয়ে পড়ে আর তাদের শক্তি চুরি করার চেষ্টা করে। কিন্তু শেষমেশ অ্যানার বাবা উড়ে এসে মিনোকে একটা লাথি মারে আর মিনো দূরে গিয়ে পড়ে। আর এরপর তারা মিনোর ভিতর থেকে সমস্ত শক্তি বের করে নেয়, ফলে সে সাথে সাথে আবারও বৃদ্ধ হয়ে যায়। এখন মিনো সেই সিংহাসনে বসেছিল যার সাহায্যে সে উপরে উঠেছিল। জিরো চুটকি বাজিয়ে তাকে সবার সামনে পাঠিয়ে দেয়। আর তার ভক্তরা যখন নিজের ঈশ্বরের আসল রূপ দেখতে পায়, বৃদ্ধ আর ক্লান্ত, তখন সবার সামনে আসল সত্যিটা চলে আসে। অবশেষে মিনো সবকিছুতে হেরে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।